আচ্ছা, কিভাবে এমনটা হলো আপনারা কেউ কিছু বলতে পারবেন? না, আমরা কেউ কিছু কইতে পারতেছি না, কারণ আমরা জানিই নি। আচ্ছা, উনি কার কার সঙ্গে চলাফেরা করে এটার তথ্য কি আপনারা দিতে পারবেন? না তো, ও তো তেমন একটা বাড়ির বাইরেই যায় না। যাওয়ার মধ্যে একমাত্র একটু বাপের বাড়িই যায়। কারোর সাথে তেমন একটা মেশেও না, কথাও কয় না। আচ্ছা, উনি আনুমানিক কয়টায় মারা গেছেন? আনুমানিক কয়টা, 11টা না 12টা? 11:30 12টার। হয়তো। 11:30 থেকে 12টার মধ্যে। আচ্ছা, 11:30 থেকে 12টার মধ্যে উনি কি কারোর সঙ্গে ফোনে কথা বলেছিলেন? জানি না তো, ও কার সাথে কথা কইছে না কইছে, আমরা তো তো চুপ চুপ করে দেখিনি। শোনেন, কোনোদিনই আমরা ছোট ভাই বউ বলে মনে করি না, মনে করি আমার নিজের মেয়ের মতো দেখি। কিন্তু এরকম হবে আমরা তো বুঝিনি। জানেন স্যার, ও কোনো সময় কোনো বিষয়ে শাসন করিনি, আর ও খুব ভালো ছেলে, আমারে কত ভালোবাসেছে। আমি ওর বড় যাও, কোনো সময় যার মতো দেয়নি, মার মতো আগলি রাখেছে আমার, আমিও আমার পিঠির মতো আগলি রাখেছি বুকে, কুটিটা লাড়ি দেখতে দেয়নি, সব সময় আমি সব কাজ করে ও বসা থুয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে, আমরা লাশ এখন মর্গে নিয়ে যাব। পোস্টমর্টম করার পরে যদি কোনো তদন্তের স্বার্থে আমাদের আবার আসতে হয় তাহলে আমরা আবার আসব। আমরা এখন আসি, তবে লাশটা আমরা মর্গে নিয়ে যাব। এই, লাশটাকে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কি কও, ফোনটা দেই তাইলে? ফোন দাও, বিস্তারিত কথাগুলো কম। আচ্ছা, তুমি আর মধ্যে দিয়ে কথা কয় না কিন্তু, যা কথা কর আমি করছি। গেছে গেছে, ফোন গেছে। হ্যালো। হ্যালো সোহেল, হ্যাঁ ভাবি, এই অসময়ে ফোন দিলা? ওই তো একটু দরকারে দিছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভাবি, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ, ভালো আছি। কেমনা করি যে কথাটা কব তো বুঝতেছি না। আরে ভাবি, কি হয়েছে আমাকে সব খুলে বলেন। ভাইয়া কি অসুস্থ? না, তোর ভাইয়ের কিছু হয়নি। তাহলে কার কি হয়েছে আমাকে বলছো না কেন? তাড়াতাড়ি বলো। আরে ভাবি, কি হলো, কান্না করছো কেন? ও কি কব, হঠাৎ করে আখি না মরে গেছে। এটা তুমি কি বলছো ভাবি? এটা আমি বিশ্বাস করি না। আখির কি এমন হয়েছে যে হঠাৎ করে মারা গেল? ওই যে কি যে হয়েছে সেটি তো কবিত পারিনি, হঠাৎ করে দেখি ঘরের ভিতর মরি পড়ি রয়েছে, আমি আর তোর ভাই তো কাটাকাটি শুরু করলাম।
কত দেই। ভাবি আমি বিশ্বাস করি না, আমার আকি মরতে পারে না। শোন রে ভাই, কি আর কব, মরেই তো গেছে, আর অবিশ্বাস করে কি করব ক। ভাবি আমি আমি এই সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলে আসবো, আমি আর এই প্রবাসে থাকবো না। করছে কি, যে যাবার তো সে চলেই গেছে, খালি খালি ওই চাকরি বাকরি ছাড়ি দিয়ে চলে আসবো ভাই। চলে আসবো, যদি আসিস আর তো ওই কর্মটা পাবো না। বউ মরে গেছে, সেকেন্ড ওই পরে আবার বিয়ে শাদী করিলিস নি, ওখানে কিনা আসার দরকার নেই। না ভাবি, আমি কার জন্য এই দেশে টাকা ইনকাম করব? যাকে ভালো রাখার জন্য আমি এই দেশে এত কষ্ট করতেছি, সেই যদি না থাকে আমার এই ইনকামের টাকা কে খাবে? এই কাম করিস নি রে ভাই, তোর দোহাই লাগে, তুই আসিস নি, ওই তার ভাবিস নি। আচ্ছা তুই যদি বাংলাদেশে আসিস, আগে কি আর ফিরে আসবি? ও তো আর আসবি না রে। ভাবি, আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, আমি পরে কথা বলবো। শোন শোন শোন, কথা শোন, আমার শোন। কাটি দিলি, যাই হোক চলেই আসবো। লক করো তো, বুঝাইছি আসবি না রে। ভাইয়া, ভাবি, ভাইয়া। সোহেল, ভাবি তুমি কেমন আছো? ভালো আছি, তুই যে চলে আসলো। ভাবি তোমাকে তো আমি ফোনে বলেইছি আমি ওই দেশের কাজ করতে পারবো না। কার জন্য কাজ করব? যার জন্য এত কষ্ট করছি সেই তো নেই, তাই আমি ওই দেশে আর থাকতে পারি না, আমি বাংলাদেশে চলে আসছি। সোহেল রে, তোকে যে কি কয়ে সান্ত্বনা দেব, সেই ভাষাটা আমার নেই রে ভাই। জানি না আখের কি হয়েছে, সকালবেলা উঠে দেখি ও ঘরের ভিতর মরে পড়ে রয়েছে। জানিস সোহেল, ও তো ঘরের সিটকিনি দিয়ে ঘুমায়, কিন্তু ঘরের সিটকিনি খোলা, দরজা হা হয়েছিল। সোহেল, এর বেশি কিছু জানি রে। হ্যাঁ, তোর ভাবি যা বলতেছে এগুলো সঠিক। ভাইয়া, ভাবে তোমরা যেভাবে বলছো তাতে তো আমার কাছে মনে হচ্ছে আকিকে কেউ খুন করছে, কেউ তাকে মেরে ফেলছে। কিন্তু কি এই কাজটা করলো? আমার জানা মতে আকির তো কোনো শত্রু ছিল না, আর আকি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতো না, সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। তাহলে আকিকে কে খুন করবে? শোন সোহেল, মানুষের কোন কোন শত্রু পয়দা হয় কেউ কে কবির পারে। আর একটা কথা, তোর মেলা টেহা পয়সা হয়ে গেছিলি না, মানুষ তো শত্রু লাগতে পারে, বুঝছিস? কোনে কিটা উৎপাইতেছিলে আচ্ছা বাদ দে, সে গেছে গেছে, ওসব যত হাইনতে যাব তত ভেজাল টাকা পয়সা খরচ হবে, ওসব কিছু ভাবিস নি। দেশে আইসিস, 2-4 দিন বেড়া ঘোর, ফের আবার বিদেশ চলি যা, বুঝছিস? না বাবু, আমি আর বিদেশ যাব না। আর তোমার কথাই যদি সত্যি হয়, যদি কেউ টাকার জন্য আমার আকিকে খুন করে, সেই খুনিকে আমি ধরবই, আর সেই খুনিকে আমি শাস্তি দিবই, এটা আমার প্রতিজ্ঞা। ও তা কি খুঁজে পাওয়া যায় নাকি পাগল? যদি কেউ মারিও থাকে কোনে চলে গেছে পগার পাস, ও তা পাবো না নে, বুঝছিস? ও তা পাবো না, ও তো খুঁজবে যাই। তুই হলে তোর ভাইয়ের একমাত্র ভাই, ও তো খুঁজবে যায়, যদি তোর কিছু হয়ে যায় আমারে কি হবে রে? ভাবে, আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমার কিছুই হবে না। আর খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো আলামত ঠিকই রেখে গেছে। খুনি খুন করার সময় কিছু না কিছু ভুল করছে, আমি আখির খুনিকে খুঁজে বের করবই। চলে আসলি যে তোমার ভাই?
ও আলী আমি এখন কি করবো? ও তো সন্দেহ করতেছে হয়তো কেউ খুন করছে। ও তো তথ্য খুঁজেই বেড়াবি। চলো ওর কাছে যাই। ভাই আর ভাবির কথা অনুযায়ী আখিকে কেউ খুন করছে। যেভাবেই হোক আখির খুনিকে আমি খুঁজে বের করবই। আমাকে খুঁজে বের করতেই হবে। আমার যত টাকায় খরচ হোক, যেভাবেই হোক আমি আখির খুনিকে শাস্তি দিবই। প্রয়োজনে আমি তদন্ত অফিসারের কাছে যাব। খুনির কোনো আলামত পাওয়া গেছে কিনা আমি জিজ্ঞাসা করব। তা না হলে আমি সিআইডি অফিসার রাসেল সাহেবের সঙ্গে দেখা করব। কারণ এই কেসের তদন্তের দায়িত্ব তার। যত টাকা খরচ হোক, যেভাবেই হোক আমি আমার স্ত্রীর খুনিকে খুঁজে বের করবই এবং শাস্তি দিবই। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। আমাকে খুনিকে বের করতেই হবে, বের করতেই হবে। আরে কোনে নিয়ে যাচ্ছে? হিরে হিনি ওর সাথে কথা আছে। আরে কি কথা কইবে? শোনো, সোহেল কি কইলি শুনছাও? শুনলামই তো। তো তদন্ত বলে করাবি। তদন্ত যদি করেছে কি হবে বুঝতে চাও তো? এত তো বুঝিনি আমি। কি আর বুঝবে, মাথায় তো গোবর পুরা। যদি তদন্ত করে তাহলে তো আমাদের দুজনের ফাঁসি হবে না জেল হবে। সর্বনাশ, তাহলে এখন কি হবে? শোনো, তোমাকে একটা কথা কই। সোহেল যদি তদন্ত করে সেই সব তদন্ত তো আমারে নাম উঠে আসবে। আর আমারে নাম উঠে আসলে আমারে ফাঁসি কেউ আটকাতে পারবে না। এই তদন্ত বন্ধ করার একটা উপায় আছে আমার কাছে। কি উপায়? শোনো, একটা খুন করলে কি হচ্ছে? আমারে ফাঁসি হচ্ছে। হ্যাঁ। একবারই ফাঁসি হচ্ছে। তাহলে দুটো যদি খুন করি তাহলে ফাঁসি কি দুইবার হবে? না, একবারই হবে। তাহলে একবারই হবে। ব্যাপারটা কি কিছু বুঝেছ? হ্যাঁ, এখন বুঝেছি আমি। শোনো, তাহলে একটা খুন করে যদি ফাঁসি হয়, সেই ফাঁসির তদন্ত যে করবে তাকে যদি সরা দেই তাহলে তাহলে তদন্ত কিরা করবি? কার পক্ষেও জানতে পারবি না তার কি হইলি। শোনো, এলাকার লোক যদি শোধ করে সোহেল কি করে মরলি, তখন আমরা কবনে সোহেল বইয়ের শোকে শোকে স্ট্রোক করে মরে গেছে। বিষয়টা কেমন হবে রে? আই রে বুদ্ধি তোমার এই মাথায়, অথচ আমার মাথায় ছাই। তোমার মাথায় ওই বুদ্ধি নেই সে খুব আমি ভালো করেই জানি। তাহলে আমরা কি এখনো এখানে দাঁড়াই থাকবো না কাজটা শেষ করব? আরে কাজটাই আগে শেষ করব, চলো তো। চলো। তদন্ত করবে বউ মরা, তদন্ত করবে, আমারে ফাঁসি দিবে। কর তদন্ত, ভালো করে তদন্ত কর। শোনো শোনো, ও এখন একসাথে হয়ে কবরের ভিতর তদন্ত করো। একবারে হ্যাঁ। ভাবি কি ভাবছিলেন? আখিকে যেমন সরাই দিছেন সোহেলকেও সরাই দিছেন। এই খুশিতে আপনারা আনন্দ করতেছেন, পার্টি দিবেন, তাই না? ভাবি
আপনাকে তো অনেক বিশ্বাস করছি ভাই। তুমি না আমার মায়ের পেটের ভাই, আমি না তোমার রক্ত, আমি না তোমার সন্তানের মতো। তাহলে কেমন করে পারলে আমাকেও তোমরা খুন করতে চাইলে? ভাবি, এখনো শেষবারের মতো বলছি, আকিকে কেন খুন করছেন আর কিভাবে খুন করছেন সেটা আমাকে বলে। তাহলে শোন, আখি শোনো, হ্যাঁ ভাইজান বলুন। আমার তো কিছু টাকার দরকার। টাকা? কত টাকা লাগবে ভাইজান? আর টাকা দিয়েই বা আপনি কি করবেন? আরে খুবই দরকার, এই মাত্র 50,000 টাকা। 50,000 টাকা আপনার কাছে মাত্র? আচ্ছা ভাইজান, কিছুদিন আগেও তো আপনাকে আমি 20,000 টাকা দিলাম, বললেন আপনি নাকি ব্যবসা শুরু করবেন। কই, আপনি তো কোনো ব্যবসা করলেন না, শুধু শুধু আমার থেকে 20,000 টাকা নিয়ে নষ্ট করলেন। আবার 50,000 টাকা দিয়ে কি করবেন? আর কি এমন দরকার যে আমাকে বলতে পারছেন না? শোনো, সব কথা সব সময় বলা যায় না। টাকার আগে নিছি, খরচ করছি, সংসারে তো খরচ করছি। আমি তো আর ওই গাঁজা মদ ভাঙ এগুলো খাই না, সংসারে যা খরচ করছি। আমি বলতেছি 50,000 টাকা দরকার, তুমি আমাকে দাও। না না ভাইজান, আমি আপনাকে টাকা দিতে পারবো না। আর সংসারে কি এমন খরচ করেন? সোহেল তো প্রতি মাসে সংসারের জন্য এক্সট্রা করে টাকা দেয়, সেই টাকায় আমরা খরচ করে আরও বেঁচে যাই। আর আপনি আমার থেকে যখনই মন চায় 10,000 20,000 করে টাকা নেন, সেই টাকাগুলো কি করেন? আমি তো সেই টাকার কখনো হিসাব নিতে পারি না, কিন্তু এই 50,000 টাকা দিয়ে আপনি কি করবেন সেটা আগে আমাকে বলেন। আরে শোনো, তোমাকে আমি সব জবাব দেবো কেন? সোহেল আমার ভাই, ও প্রবাসে থাকে, ও আমার মায়ের পেটের ভাই। ও টাকার হিসাব নেয় না নেয় সে ও নিবে, তুমি কেন টাকার হিসাব চাও? তোমার কাছে আমি টাকা চাচ্ছি, তুমি টাকাটা আমাকে দাও। ভাইজান, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে সোহেল আমার স্বামী, আর কোনো বউ চাইবে না তার স্বামীর কষ্টের টাকা এভাবে নষ্ট হোক। যে টাকা দিয়ে আপনারা কোনো কাজে আনতে পারেন না, কোনো উন্নতি করতে পারেন না, সে টাকা আমি কেন দেবো আপনাকে? আর সোহেল আমাকে বারণ করছে যে কারণ ছাড়া যেন একটা টাকাও আমি আপনাদেরকে না দেই, তাই আমি আপনাদেরকে কোনো টাকা দিতে পারবো না। দেখো, তুমি মিথ্যা কথা বলবা না। সোহেল কোনোদিনও বলতে পারে না আমাকে টাকা না দিতে। ও আমার ভাই, ও আমাকে ভালোভাবেই চেনে। আমি চাচ্ছি তুমি টাকাগুলো দাও। আপনার যেহেতু এতই টাকার দরকার, তাহলে একটা কাজ করুন, আপনি সোহেলকে ফোন দিয়ে সোহেলের থেকে টাকা নিন। আমাকে কেন টাকার জন্য চাপ দিচ্ছেন? আমি তো বললামই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও আমি সোহেলকে মোবাইল করব, ওকে ওর কাছ থেকে টাকা চাবো? হ্যাঁ, তুমি আমাকে টাকা দিবে না? না, আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। আমি জানি তুমি সোজা কথার মানুষই নয়, বাঁকা কথা কইলে ঠিকই শুনতা তুমি। দেখেন ভাইজান, সোজা বাঁকা কোনো কথাই আমি বুঝি না। আমি তো বলেই দিলাম, সোহেলের কষ্টের টাকা আমি একটাও নষ্ট করতে পারবো না। এর জন্য আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমিও জানি তুমি সোজা কথায় তুমি রাজি হবা না। তোমার কাছে টাকা কিভাবে নেওয়া লাগে তা আমার ভালো করেই জানা আছে। ঠিক আছে, কে গো আরাম করে বসে রয়েছে? ওকে কি হয়েছে? এরকম করে বসে থাকবো না। আমি সহলের বোর কাছ থেকে কিছু টাকা চাইছি, টাকা তো আমাকে দিলই না। সে নানান কথা, কত কবে দিছে, কত এত টাকা দিছে, বহুত কথা আমাকে শোনাইছে জানো। বাবা বাবা বাবা, এমনই এত কথা শোনাচ্ছে তোমার ভাই বউ? হ্যাঁ, তোমার ভাইয়ের টাকা তুমি নেবে, তুমি খরচ করবে, ও কর কিটা? অনেক কথা কইছি, তারপরেও রাজি হয় নাই। আমাকে আর উল্টা পাল্টা আরো বোঝায়। কি বুঝাচ্ছে? বোঝাচ্ছে আপনার কি টাকা, আপনার ভাই টাকা ইনকাম করে প্রবাস থেকে, সে টাকা আমার কাছে দেয়, আপনি আমার কাছ থেকে নেন, আপনার টাকা আর দেবো না, অনেকবার দিছি, মানে বিভিন্ন কথা। বাবা, কথাই আছে না, মার পড়ে না মাসির পরে পাড়ার লোকে ধাপড়া করে, তো ওর হয়েছে ওই দশা। তোমার ভাইয়ের টাকা তুমি নেবে, ওর এত জ্বলা পোড়া কিসের? শোনো, এই বউ যতদিন এই বাড়ির থাকবি, আমার মনে হয় না তুমি একটা টাকা ওই ভাইয়ের হেনতেন নিয়ে খাইবির পারবে, বুঝছো? ওই সারা জীবন হাত কসলাতেই যাবে তোমার। আমি তো সেটাই ভাবতেছি, এ তো টাকা দিবি না তো। শোনো শোনো,
টাকা পয়সা যদি ওই ভাইয়ের তা খাইবে চাও তাহলে ওই ভাই বক সরা দাও। সরা দেব? কেমনে সরা দেব? জানি তোমার মোটা মাথায় এত ভালো বুদ্ধি আসবে না রে। শোনো, আখের হেনতেন হ্যাঁ, আজ পর্যন্ত টাকা কি তুমি সহজে লিবির পারিছাও? ঝগড়া ঝাঁটি কত কাণ্ড কারখানা করে তারপর টাকা নেওয়া লাগেছে, হ্যাঁ, তাই করেনি? প্রতিবারই তাই করা লাগিছে। তাহলে হঠাৎ আখের নেই, তাহলে কি হবে? তোমার ভাই তোমার নামে অ্যাকাউন্ট করবে, টাকা পয়সা আর সাথ পাইতে চাওয়া লাগবে না। তাহলে আমারে কি করা লাগবে? আখে সরা ফেলানি লাগবে। তাহলে যদি আখে আমরা সরা ফেলা দেই, তাহলে দেখ আমার রাস্তা একবারে পরিষ্কার। তুমি তো এত বুদ্ধি তোমার, তুমি তো ঠিকই কইছাও। হ্যাঁ, রতনে রতন জেনে সুগর সেনে কসু। চলো যাই। এ শোনো, ওই সহেল যদি জানে তা কি জবাব দেবো নে? শোনো, ওটা আমি ম্যানেজ করে ফেলাবো না, ওটা পানির মতো কাম। চলো তো। শেষ, পথের কাটা একবারে শেষ। দেখিসাও তো আমার কত বুদ্ধি। ওরে টেহা চাইলি দেবো না, দেবো কে কে এখন কেমন লাগে শোনো। তাহো এবার কি তুমি খুশি তো? খুশি না মানে আমি অনেক খুশি হয়েছি। শোনো, এখন আর ওর কাছে টাকা চাওয়া লাগবে না। আর দেখো, সহেল কিন্তু বাধ্য হয়ে আমার নামে সমস্ত টাকা পাঠাতে দিবে। পাঠাবি তো, তোমার আর কল লাগবে না। আখি টাকা দাও, আখি টাকা দাও। খুব বারবারন্ত হয়েছিল তোমার, তাই না? এবার বারন্ত ভেঙে দিলাম। এবার বুঝিসাও তো মজা কেমনি লাগে। টাকাগুলো যদি দিত তাহলে আমি মাইটার নাম দিত। ওইটাই তো কথা। শোনো, পুলিশ আসলে আবার ঘাবড়ে যায় না, বুঝছো? ও হ্যাঁ, হঠাৎ যদি পুলিশ যদি আসে তাহলে আমরা কি করবো? ওইটাই তো কইলাম, তুমি ঘাবড়ে যায় না, চুপচাপ থাকবে। তুমি সব প্রশ্নের উত্তর দেওয়া লাগে আমি দেব, বুঝতে পারিস? হ্যাঁ, শোনো, তুমি যদি পুলিশের সামনে আমতা আমতা করো তাহলে কিন্তু আমরা ফাঁসি যাব। আমি পুলিশের সামনে কিছুই কব না, চুপ করে থাকবো না। যা কওয়ার দরকার সব তুমিই কয়। আচ্ছা ঠিক আছে। শোনো, এনে বসেই থাকবে না বাইরে যাবে? বাড়ি যাবো কি এখন? দেখ তো, বাইরে যাই তো একটু নাটক করা লাগবে কাদার, তাহলে তো মানুষ বুঝে যাবে নি। ভাবি, ভাই, তোমরা কেমন করে পারলা আকে এরকম ভাবে খুন করতে, তাকে এরকম ভাবে মেরে ফেলতে? জানো ভাবি, আমি দূর প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করতাম, অনেক পরিশ্রম করতাম, কিন্তু কখনোই তোমাদেরকে বলিনি, কারণ বললে তোমরা কষ্ট পাবা। কিন্তু আমি আকিকে বলতাম, দেখো আকি, আমি অনেক কষ্ট করে ইনকাম করি। ভাই আর ভাবিকে বলি আমি এসি রুমের মধ্যে খাবার প্যাকেট করি, কিন্তু না, আমি মরুভূমির মধ্যে উটডুম্বা চালাই। আমি মরুভূমির মধ্যে কাজ করি, সেখানে না অনেক তাপ, 40-42 ডিগ্রি তাপমাত্রা, শরীরে প্রত্যেক জায়গায় ফুসকে পড়ে যায়।
নিচে উত্তক্ত বালু, পাও দিতে পারি না। আমার সারা শরীর অনেক ব্যথা। আমি অনেক কষ্ট করে টাকা পাঠাই, সেই টাকাগুলো তুমি নষ্ট করো। শুধু আমাকে ভালোবাসে জন্য আমার এত কষ্টের টাকা সে নষ্ট করতে দেয়নি, আর সেই অপরাধে তুমি তাকে খুন করে ফেললা। ভাইয়া তুমি জানো, শুধু প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা না, তার বউগুলো রেমিটেন্স যোদ্ধা। আমরা দূরপ্রবাসে কষ্ট করি, টাকা উপার্জন করি, আমাদের বউগুলো না এদেশে অনেক কষ্ট করে। তার পরিবার, বাবা মা, ভাই বোন, সকল আত্মীয় স্বজন ছেড়ে একটা বাড়িতে আসে, একটা ছেলের সঙ্গে সংসার করবে, স্বামীর ভালোবাসা পাবে, আদর সোহাগ পাবে, স্বামীর সাথে ঘুরবে, খেলবে, বেড়াবে। কিন্তু আমরা কিছুদিন পরে প্রবাসে চলে যাই। আর আমরা যখন প্রবাসে যাই, প্রত্যেকটি মানুষ প্রবাসীর বইয়ের দিকে খারাপ নজরে তাকায়, খারাপ খারাপ কথা বলে। এখন প্রবাসীর বউ এই কষ্টের কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, শুধু কান্না করে বালিশ ভিজায়। আমার কষ্টটা আখি অনেক বুঝতো, আখির কষ্টগুলো আমি অনেক বুঝতাম। আখি আমাকে ভালোবাসতো, সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করতো। শুধু আমাকেই না, ভাবি তোমাকে তো কখনো সে ভাবির চোখে দেখেনি। সে বলতো আমি এই বাড়িতে এসে একটা অভিভাবক পাইছি, তাকে আমি আমার মায়ের পেটের বোনের মতো মনে করি। আমার বড় ভাইকে সে নিজের বড় ভাই মনে করতো। আর সেই ভাবি, সেই বড় ভাই, তাকে তোমরা সামান্য কিছু টাকার জন্য খুন করলে। তুমি আমাকে বলতে আমার সমস্ত ইনকামের টাকা আমি তোমাদের দিয়ে দিতাম, তবুও তোমরা আমার আঁকিকে বের করতে পারতো না। ভাইয়া ভাবি, তোমরা আমার আঁকিকে বেরোত দাও। সোহেল, কোন কথা বলবো না। ভাইয়া, এই পরিবারের বড় ছেলে কে? এই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ছিল তোমার। তুমি কোনো কাজ করো না, ভাদা ইমার মতো ঘুরে ঘুরে বেড়াও। কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা, বন্ধুদের সঙ্গে ঘোরার কথা, খেলাধুলা করার কথা। সেই টাইমটুকু আমি প্রবাসে যা কঠোর পরিশ্রম করে সংসার চালাই, সংসারের হাল ধরছি। আর তুমি বড় ভাই কোনো কাজ করো না, শুধু ছোট ভাইয়ের টাকা বসে বসে খাও আর টাকাগুলো নষ্ট করো। আর আমার বউ সেটা বাধা দিতে জন্য আমার বউকে তোমরা খুন করেছো। শুধু তাই নয়, তুমি না আমার মায়ের পেটের ভাই, আপনারা তো একই মায়ের পেট থেকে জন্ম নিছি, আপনারা একই বাবার অনুজাত সন্তান। তুমি না তো বলতে সোহেল, তুই আমার ছোট ভাই না, তুই আমার সন্তানের মতো, তোর জন্য আমরা কোনো সন্তান আদিই নাই, আমি নাকি তোমাদের সন্তান। তাহলে ভাইয়া, আমি যদি তোমাদের সন্তানই হব, তাহলে আমাকে তুমি কেমন করে মেরে ফেলতে চাইলে? এই জায়গায় যদি আমি কোল বালিশ না রেখে আমি থাকতাম, আজ আমিও আখির মতো লাশ হয়ে থাকতাম। আর তোমরা সবাইকে মিথ্যা বলতাম। হঠাৎ আমরা দেখলাম সে লাশ হয়ে রয়েছে। কে বা কারা খুন করতে তোমরা কিছুই জানো না। আমি যখন প্রবাস থেকে আসি, ভাবিকে আমি যখন প্রশ্ন করি, ভাবি যখন আমাকে উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দেয়, তখন দিয়ে তোমাদের দুইজনকে আমার সন্দেহ হয়েছিল। কিন্তু সন্দেহবশত কাউকে অপরাধী বলা যায় না, কারণ প্রমাণ লাগে, প্রমাণ দরকার। তাই আমি তোমাদেরকে সবসময় চোখে চোখে রাখতাম। তোমরা কি করতেছো, কি বুদ্ধি করতেছো, কিভাবে চলতেছো, কার কাছে যাচ্ছ, আমি সবকিছু চোখে চোখে রাখতাম। যখন আমি বুঝতে পারলাম যে তোমরা শুধু আকিকে খুন করোনি, আমাকে খুন করার ষড়যন্ত্র করছো, তারপরে আমি এই নাটকটা সাজাই। আমি আমার জায়গায় কোল বালিশ রাখি, আর তুমি প্রমাণ করে দিলা টাকার কাছে ভাই কেউ না, টাকাই সব। রক্ত সম্পর্ক তোমাদের কাছে কিচ্ছু না, তোমাদের কাছে শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই। টাকার জন্য তোমরা সব করতে পারো। যে মানুষ টাকার জন্য নিজের রক্তের ভাইকে খুন করতে পারে, সে আরো কত নিচে নামতে পারে সেটা আমি ভাবতে পারছি না। তোমাদের কঠিন শাস্তি হওয়া উচিত। ভাই, তোর হাতে পায়ে ধরি, আমারে মাফ করে দে, আমরা আর এরকম ভুল করবো না। কিসের মাপ? তোমরা কি ভাবছো আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দিব? না, আমি বলেছিলাম না আকির খুনির প্রতিশোধ আমি নিবই। তাই আমি আগে থেকেই সিআইডি অফিসার রাসেল সাহেবকে খবর দিয়ে রাখছি। ওরা কিছুক্ষণের মধ্যে এখানে আসবে আর তোমাদেরকে ধরে নিয়ে যাবে। চিন্তা করো না, তোমাদের কষ্ট হবে না। খুনের বদলা খুন, তোমরা খুনি, তোমাদের ফাঁসি হবে আর সাক্ষী দিব আমি।
আর সমস্ত প্রমাণ আমার কাছে। অনামিকা শোনো, হ্যাঁ শোনো, আমরা যে অপরাধ করেছি আমাদের ফাঁসি হওয়াই দরকার। ভাই কোনোদিন ভাইকে এভাবে মারতে পারে? আমাকে তুই ফাঁসি দিয়ে দে ভাই, আমাকে তুই ফাঁসি দিয়ে দে। ভাইয়া ফাঁসি আমি দিব না, আইন আইনের গতিতে চলে, তাই তোমাদেরকে আইনের হাতে তুলে দিব। চলো আসো।